হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমাদের আজকে নবম শ্রেণীর যে ভৌত বিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার আছে বল ও গতি অর্থাৎ ফোর্স অ্যান্ড মোশন, সেই চ্যাপ্টার নিয়ে আজকে আমি আলোচনা করব। এখানে যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তো অবশ্যই থাকবে, তার সাথে সাথে এদের সঠিক এক্সপ্লেনেশন একদম সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে বলবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক কাজে লাগবে, অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে চলেছে। তো আমাদের ফার্স্ট চ্যাপ্টার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আমরা দ্বিতীয় চ্যাপ্টার করছি। ফার্স্ট চ্যাপ্টারের যদি কিছু আরও এমসিকিউ করানো যায় বা শর্ট কোশ্চেন করানো যায় আমি করিয়ে দেবো। আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টার শুরু করছি, ঠিক আছে? তো দেখো, প্রথমে চলে আসছি একেবারে তোমাদের এই চ্যাপ্টারের ফার্স্টে শুরু হচ্ছে স্থিতি এবং গতি দিয়ে। তো স্থিতি এবং গতি এই সম্পর্কে আমরা একটু জেনে নেব যে স্থিতি এবং গতি কী। দেখো স্থিতি কী, স্থিতি যদি আমরা বলি, জাস্ট আমরা নর্মালভাবে যদি বলি, ধরো তুমি ধরো আমরা দাঁড়িয়ে আছি, তো আমার সামনে একটা ঘর আছে বা একটা গাছপালা, আমরা গাছপালা দেখতে পাচ্ছি বা বাড়িঘরগুলো দেখতে পাচ্ছি, এদেরকে সবগুলোকে আমরা কী অবস্থায় দেখছি? স্থির অবস্থায় দেখছি, তাই তো? আমাদের সাপেক্ষে এদেরকে আমরা স্থির অবস্থায় দেখছি। তাহলে এদেরকে আমরা এর যে অবস্থাটা সেটাকে আমরা স্থিতি বলবো। কিন্তু এখানে শুধুমাত্র মানে অনেক কিছু ব্যাপার আছে। আমি বলছি যে একটা বাড়ি বা একটা ঘর বা একটা গাছ, সেটা স্থির অবস্থায় রয়েছে। কিন্তু যদি আমরা দেখি, আমরা যে পৃথিবীতে বসবাস করছি সেই পৃথিবীটাই কিন্তু প্রতিনিয়ত নিজের অক্ষের চারদিকে ঘুরছে, আবার সূর্যকে প্রদক্ষিণ করছে চারদিকে। তাহলে যেখানে পৃথিবী নিজেই ঘুরছে, নিজেই স্থির নেই, সেখানে আমরা বলতে পারি যে কোনো একটা বস্তু বা কোনো একটা ঘর বা গাছপালা এগুলো স্থির রয়েছে। তার মানে কি, এখানে কিন্তু আমাদের ডেফিনেশনটা বুঝতে হবে যে স্থির ব্যাপারটা কী বা স্থিতি জিনিসটা কী। দেখো, কোনো বস্তু যদি পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের পরিবর্তনের সঙ্গে স্থান পরিবর্তন না করে, তাহলে ওই বস্তুকে স্থির বস্তু বলা হয় এবং বস্তুর এই অবস্থাকে বলা হচ্ছে স্থিতি। তাহলে পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে বলছে, পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের পরিবর্তনের সাথে সাথে স্থান পরিবর্তন না করে, ঠিক আছে? সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি সে স্থান পরিবর্তন না করে, ধরো আমি দাঁড়িয়ে আছি, আমার সামনে একটা গাছ আছে, সেই গাছটাকে আমি কি দেখছি? সেই গাছটাকে তাহলে আমার তার পারিপার্শ্বিক মানে হচ্ছে ধরো আমি, তো আমার সাপেক্ষে সেই গাছটা কি হচ্ছে? সময়ের সাপেক্ষে বা সময় পরিবর্তনের সাথে সাথে আমি দেখছি এই গাছটা একই জায়গায় স্থির রয়েছে, সেই গাছটা পরিবর্তন হচ্ছে না, তার স্থানটা পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা বলবো এটাকে স্থির বস্তু বলা হবে, ঠিক আছে? এটাকে আমরা বলবো স্থির বস্তু এবং এর যে অবস্থা সেটাকে আমরা বলবো স্থিতি, ঠিক আছে? এবার দেখো গতি কাকে বলে। গতিও ডেফিনেশনটা প্রায় একই রকম। কোনো বস্তু যদি পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের পরিবর্তনের সঙ্গে স্থান পরিবর্তন করে, সময়ের পরিবর্তনের সাথে কি করছে? স্থান পরিবর্তন করছে, তাহলে ওই বস্তুকে আমরা গতিশীল বস্তু বলবো এবং বস্তুর এই অবস্থাকে আমরা বলবো গতি। দেখো, ধরো আমার সামনে দিয়ে একটা গাড়ি যাচ্ছে, তাহলে গাড়িটা কি হচ্ছে? তাহলে আমার সাপেক্ষে গাড়িটা কিন্তু গতিশীল, ঠিক আছে? সময়ের সাথে সাথে সে তার জায়গাটাকে পরিবর্তন করছে, তার স্থানটাকে সে পরিবর্তন করছে, তাহলে আমরা এটাকে বলবো গতিশীল একটা বস্তু, ঠিক আছে? এবং এর যে অবস্থাটা সেটাকে আমরা গতি বলবো। তো আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো, সব স্থিতি বা গতি হচ্ছে আপেক্ষিক। তাহলে স্থিতি বা গতি এটাকে কি বলছে? আপেক্ষিক বলছে। ব্যাখ্যা করো। বা এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে আসতে পারে যে পৃথিবীতে কোনো পরম স্থিতি বা পরম গতি বলে কিছু নেই, মানে পরম স্থির বলে কোনো কিছু নেই। দেখো, এটা আমরা কিভাবে এক্সপ্লেন করব? তো আমাদের চারপাশের যে গাছপালা বড় বা বাড়িঘর আছে, সেগুলো আমরা দেখছি যে সময়ের পরিবর্তনের সঙ্গে ভূপৃষ্ঠের সাপেক্ষে স্থান পরিবর্তন করে না, তাই না? সময়ের সাথে সাথে, সময়ের পরিবর্তনের সাথে সাথে আমরা দেখি যে সেগুলো একই জায়গায় অবস্থান করছে, ভূপৃষ্ঠের যেখানে ছিল আমরা সেখানেই দেখতে পাই তাদেরকে। তাই এরা হলো পৃথিবী পৃষ্ঠের সাপেক্ষে হচ্ছে স্থির। তাহলে পৃথিবী পৃষ্ঠের সাপেক্ষে এরা কিন্তু স্থির অবস্থায় রয়েছে। কিন্তু কিন্তু পৃথিবী নিজেই সূর্যের চারদিকে ঘুরছে, তাই না? পৃথিবী নিজেই কী করছে? সূর্যের চারদিকে ঘুরছে। অর্থাৎ গাছপালা, ঘরবাড়ি ইত্যাদি পৃথিবীর সাপেক্ষে স্থির হলেও পরম স্থির নয়। আমরা বলতে পারি না যে এই গাছটা পুরোপুরি স্থির, কারণ পৃথিবী নিজেই ঘুরছে, তার মানে এগুলোও কিন্তু গতিশীল হয়ে যাচ্ছে হিসাব মতো। তাহলে মহাবিশ্বের প্রতিটি বস্তুই এইভাবে একে অপরের সাপেক্ষে গতিশীল হয়। তাই প্রকৃতিতে পরম স্থিতি বলে কিছু নেই। তাহলে আমরা কোনো কিছুকে পরম স্থির মানে একেবারে পুরোপুরি স্থির,
এটা কিন্তু আমরা বলতে পারি না। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে। প্রথমত সব স্থিতি বা গতি হচ্ছে আপেক্ষিক, এভাবে আসতে পারে। আর হচ্ছে পৃথিবীতে পরম স্থিতি বা পরম গতি বলে কিছু নেই। ঠিক আছে, পরম স্থির বা পরম গতিশীল বলে কিছু নেই। নেক্সট, এবার দেখো তোমাদের একটা নতুন একটা টার্ম, সেটা হচ্ছে নির্দেশতন্ত্র। তো নির্দেশতন্ত্র ব্যাপারটা কি একটু আমরা দেখে নেব। তো নির্দেশতন্ত্রের ক্ষেত্রে দেখো, যদি আমি ধরি যে বলছে কি কোনো বস্তুর সাপেক্ষে, কোনো একটা বস্তু তার সাপেক্ষে অন্য কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয়, তাকে বলা হচ্ছে নির্দেশতন্ত্র। তা আমরা দেখতে পাচ্ছি যে মানে নির্দেশতন্ত্রটা এখানে কেন আসছে, স্থিতি বা গতি, তো পরম স্থিতি বা পরম গতি তো নেই। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, কোনো একটা নির্দিষ্টকে মানে কোনো একটা জিনিসকে সেই রেফারেন্স হিসেবে আমরা ধরি, তো সেটাকে এখানে নির্দেশতন্ত্র বলা হচ্ছে। দেখো যদি আমরা বলি যে ভূপৃষ্ঠ, সেই ভূপৃষ্ঠের সাপেক্ষে আমরা একটা গাছকে দেখছি যে স্থির, তাই না? তাহলে এখানে হচ্ছে ভূপৃষ্ঠ হচ্ছে নির্দেশতন্ত্র। বা আমার সাপেক্ষে ধরো আমি বলছি যে একটা বাড়ি স্থির, বা ভূপৃষ্ঠের সাপেক্ষে আর কি একটা বাড়ি স্থির অবস্থায় রয়েছে, তাহলে কি হচ্ছে, এই যে ভূপৃষ্ঠ সেটা হচ্ছে নির্দেশতন্ত্র। বা একটা ট্রেনের সাপেক্ষে আরেকটা ট্রেনের আমরা গতিবেগ দেখছি, একজন এখানে দাঁড়িয়ে আছে, একটা ট্রেন গতিশীল হচ্ছে, তাহলে এটা হচ্ছে নির্দেশতন্ত্র, যে এর সাপেক্ষে, তার মানে কি কারো সাপেক্ষে আমরা তার অবস্থানটা বের করছি বা নির্ণয় করছি। তাহলে যে বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হবে সেটাকে আমরা বলবো নির্দেশতন্ত্র। আচ্ছা, এবার বলছে যে একই সময়ে কোনো বস্তুর স্থির অবস্থা আবার গতিশীল অবস্থা হওয়া সম্ভব কি? মানে একই সময়ে আমি একটা বস্তুকে স্থির অবস্থা বলছি, আবার আরেকটাকে বলছি গতিশীল অবস্থা। মানে একই বস্তুকে স্থির অবস্থাও বলছি আবার গতিশীল অবস্থাও বলছি, এটা কি হতে পারে? হ্যাঁ, হতে পারে, অবশ্যই হতে পারে। কিভাবে হওয়া সম্ভব দেখে নাও। হ্যাঁ, হতে পারে। নির্দেশতন্ত্র আলাদা হলে বস্তুর গতিশীল বা স্থিতিশীল অবস্থাও আলাদা হতে পারে। ঠিক আছে, যদি নির্দেশতন্ত্রটা আলাদা হয় তাহলে বস্তুর গতিশীল বা স্থিতিশীল অবস্থা কিন্তু চেঞ্জ হতে পারে, আলাদা হতে পারে। যেমন মনে করো এক ব্যক্তি স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, কোনো একজন ব্যক্তি সে কী করছে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। একটি ট্রেন চলে গেছে, বলছে একটি ট্রেন চলে গেলে ওই ব্যক্তি ট্রেনটিকে গতিশীল দেখে। ঠিক আছে, একটা যদি ট্রেন যায় সে ট্রেনটাকে ওই ব্যক্তি কী দেখবে, গতিশীল দেখছে। তাহলে আচ্ছা, যদি গতিশীল দেখে, আবার যদি আরেকটি ট্রেন অপর একটি লাইন দিয়ে একই বেগে একই দিকে গতিশীল হয়, তাহলে দ্বিতীয় ট্রেনের যে কোনো ব্যক্তি প্রথম যাত্রীকে স্থির দেখবে। তাহলে দেখো, ধরো এখানে হচ্ছে, এটা হচ্ছে ধরো লোক, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ধরো লোক স্টেশনে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, স্টেশনে দাঁড়িয়ে আছে। এখন এটাকে ধরো একটা ট্রেন, এই ট্রেনটা কী করছে, এইদিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ব্যক্তি কী হচ্ছে, এটাকে গতিশীল দেখছে। এই পাশে দেখো আরেকটা যদি ট্রেন হয়, এবং এই যে ট্রেনটা, দুটো ট্রেন, এই ট্রেনটা এবং এই ট্রেনটা দুটোই যদি সমান বেগে চলে, দুটোই যদি সমান স্পিডে চলে, ঠিক আছে, তাহলে কী হবে, সমান বেগে যদি চলে, তাহলে এই ট্রেন থেকে যে দ্বিতীয় যে ট্রেনটা আছে, এই ট্রেন থেকে এই ব্যক্তিকে কিন্তু স্থির দেখবে, এখানে যে ব্যক্তি আছে তাকে স্থির দেখবে বা ট্রেনটাকে স্থির দেখবে। তাহলে কি হচ্ছে, এখান থেকে আমরা এই যে ধরো তোমাদেরকে আমি যদি, তোমরা তো ব্যাপারটা ইমাজিনেশন করছো, এই যে এই বস্তুটার যে রয়েছে, এই ট্রেনটা যে রয়েছে, এই ট্রেনটাকে বা এই ট্রেনের যে ব্যক্তি রয়েছে তাকে এখান থেকে আমরা দেখছি স্থির, এখান থেকে গতিশীল দেখছি, আবার এই দিক থেকে আমরা দেখছি, এই ট্রেন থেকে আমরা দেখছি এটা হচ্ছে স্থির। তাহলে একই সাথে কিন্তু আমরা কোনো একটা বস্তুকে সেটাকে স্থিরও দেখতে পারি আবার গতিশীলও দেখতে পারি, কিন্তু এখানে নির্দেশতন্ত্র কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, তাই না? নির্দেশতন্ত্রটা আলাদা হয়ে যাচ্ছে। প্রথম ক্ষেত্রে এই ব্যক্তিটা হচ্ছে নির্দেশতন্ত্র, দ্বিতীয় ক্ষেত্রে এই দ্বিতীয় যে ট্রেনটা আছে সেটা হচ্ছে নির্দেশতন্ত্র। আশা করি বোঝাতে পারলাম জিনিসটা। পরের প্রশ্ন দেখো, রৈখিক গতি বা চলন গতি, রৈখিক গতি বা চলন গতি কাকে বলে, উদাহরণ দাও। ঠিক আছে, তাহলে রৈখিক গতি কী বা চলন গতি বলতে আমরা কী বুঝি? কোনো বস্তু সরলরেখা বরাবর গতিশীল হলে, কোনো একটা বস্তু সেটা যদি সরলরেখা বরাবর গতিশীল হয় এবং বস্তুটির প্রত্যেকটি কণা নির্দিষ্ট সময়ে সমান্তরালভাবে সরলরেখায় একই দূরত্ব অতিক্রম করলে সেই বস্তুর গতিকে রৈখিক বা চলন গতি বলা হয়। যেমন দেখো,
একটি বলকে কিছুটা ওপর থেকে ফেলে দিলে সেটি সরলরেখা বরাবর নিচের দিকে পড়ে যায়। এক্ষেত্রে যে বলটির গতি সেটা হচ্ছে একটা রৈখিক গতি। বলটার গতি কেমন গতি? রৈখিক গতি। যেমন দেখো, তোমাদের আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরো এটা একটা বস্তু আছে, এখানে এই বস্তুটা এইভাবে ধরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে? সামনের দিকে ধরো এই বস্তুগুলো আর কি, এগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এভাবে পরপর এগিয়ে যাচ্ছে। দেখো এখানে ধরো আমি বলছি এখানে এই বস্তুটারই তিনটে আমি পয়েন্ট দেখালাম, এখানেও ধরো সেই সেম পয়েন্ট, এখানেও সেই একই বস্তুর তিনটে পয়েন্ট দেখালাম। যখন এই বস্তুটা এই অবস্থায় রয়েছে, এই যে তিনটে পয়েন্ট ধরো এ বি সি যে পয়েন্ট আছে, যখন এটা এগিয়ে এখানে আসলো তখনও দেখো এ বি সি এবং তারপরে যেটা আছে এ বি সি, এই পয়েন্টগুলো কিন্তু পরস্পরের যে সমান্তরালেই থাকবে। পরস্পরের কীভাবে থাকবে? সমান্তরাল সরলরেখা বরাবর গতিশীল হতে থাকবে, ঠিক আছে? বলছে যে বস্তুটির প্রত্যেকটি কণা নির্দিষ্ট সময়ে সমান্তরালভাবে সরলরেখায় একই দূরত্ব অতিক্রম করলে তাহলে আমরা বলবো সেই যে গতি সেটাকে আমরা বলবো চলন গতি বা রৈখিক গতি। তুমি ওপর থেকে কোনো একটা বস্তুকে ফেলে দিলে, ঠিক আছে? ধরো একটা এরকম বল, সেই বলটাকে তুমি নিচে ফেললে, তাহলে কি হচ্ছে? সে সময় সাপেক্ষে তার যে অবস্থানগুলো সেগুলো কিন্তু কি হচ্ছে? একই থাকছে, ঠিক আছে? সে নিচের দিকে গতিশীল হচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো চলন গতি। একই দিকে, তার কিন্তু ডিরেকশান চেঞ্জ করছে না, এখানে তার ডিরেকশানটা একই দিকে আছে, ঠিক আছে? অভিমুখটা তার কিন্তু একই দিকে রয়েছে, তাহলে এটাকে আমরা বলবো রৈখিক গতি বা চলন গতি। এবার দেখো, রোটেশনাল মোশন মানে হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি আমরা কাকে বলবো? ঘূর্ণন গতি হচ্ছে একটি বিস্তৃত বস্তু যদি নিজের অক্ষের সাপেক্ষে চারদিকে বৃত্তাকারে আবর্তন করে তাহলে বস্তুটির গতিকে ঘূর্ণন গতি বলে। আমরা দেখেছি, যদি একটা লাট্টুর ক্ষেত্রে দেখেছি, সেই লাটিমের ক্ষেত্রে কি হয়? লাটিমের ক্ষেত্রে একটা ছবিটা, আচ্ছা, এই লাটিমটা কি হয়? বাবা, ভয়ঙ্কর ছবি হয়ে গেছে। আচ্ছা, যদি লাট্টুর ক্ষেত্রে আমরা কি দেখি যে সেটা কি করে? সেটা কিন্তু একটা অক্ষের সাপেক্ষে সেটা কি করে? ঘুরতে থাকে, তাই তো? একটা অক্ষের সাপেক্ষে সেটা ঘুরতে থাকে। বা আরও ভালো এক্সাম্পল যদি আমরা বলি, সেক্ষেত্রে দেখো পৃথিবী নিজ অক্ষের চারদিকে কিন্তু অনবরত ঘুরছে। আমরা যদি দেখি পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে, ঠিক আছে, নিজ অক্ষের সাপেক্ষে কিন্তু সেটা আবর্তন করছে। দেখো, পৃথিবী নিজ অক্ষ নর্থ সাউথের সাপেক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে, এবং লাট্টুর যে ঘূর্ণন সেটাকে আমরা বলবো ঘূর্ণন গতি বা রোটেশনাল মোশন বলে থাকবো, ঠিক আছে? তো সহজ জিনিস, বুঝতে অসুবিধা হবে না। এবার দেখো, এবার বলা হচ্ছে মিশ্র গতি বা জটিল গতি, মিক্সড মোশন। তো আমি বলছি যে ধরো একটা ট্রেন যাচ্ছে, এই ট্রেনটা যে যাচ্ছে তাহলে এটা কি হচ্ছে? একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের প্রথমত চলন গতি, ঠিক আছে? চলন গতি বলছি আমরা, বা রৈখিক গতি। আবার ট্রেনের যদি আমরা চাকাটাকে দেখি, দেখো ট্রেনের যদি চাকাটা হয়, চাকাটা কি হচ্ছে? চাকাটা প্রথমত এর সোজা যাচ্ছে, কিন্তু আবার কি হচ্ছে? এটা কিন্তু অনবরত এরকম মুভ করছে, তাই তো? অনবরত কি হচ্ছে? মানে সার্কেল করছে, ঘুরছে। এটা একটা নির্দিষ্ট এই যে অ্যাক্সিস আছে, ধরো এর সাপেক্ষে কী হচ্ছে? সেটা ঘুরছে। তাহলে ঘুরছে মানে কি? ঘূর্ণন গতি দেখা যাচ্ছে। আবার কি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তার মানে সেটাতে চলন গতিও থাকছে। অর্থাৎ মিক্সড মোশন বা মিশ্র গতি বা জটিল গতি হলো যদি কোনো বস্তুর গতি চলন এবং ঘূর্ণন গতির সংমিশ্রণে সম্পন্ন হয়। চলন এবং ঘূর্ণন দুটোর সংমিশ্রণে যখন হবে তখন সেটাকে আমরা বলবো মিশ্র গতি বা জটিল গতি। চলন্ত গাড়ির চাকার যে গতি সেটা হচ্ছে মিশ্র গতির উদাহরণ। এবার বলছে বৃত্তীয় গতি। দেখো, এর আগে আমরা পড়লাম কি? ঘূর্ণন গতি একটা পড়লাম, ঘূর্ণন গতি, কিন্তু এটাকে আবার বলছে বৃত্তীয় গতি। তাহলে ঘূর্ণন গতি কী আর বৃত্তীয় গতি কী, এদের মধ্যে কিন্তু একটু বেসিক ডিফারেন্স আছে। তোমরা ভেবো না যে ঘূর্ণন গতি আর বৃত্তীয় গতি সেম জিনিস। বৃত্তীয় গতিকে বলছে যে সার্কুলার মোশন। কোনো বস্তুকণা একটি বিন্দুকে কেন্দ্র করে তার চারদিকে বৃত্তাকার পথে ঘুরতে থাকলে ওই কণাটির গতিকে আমরা বলবো বৃত্তীয় গতি। বলছে কি, কোনো বস্তুকণা একটি বিন্দুকে কেন্দ্র করে তার চারদিকে বৃত্তাকার পথে যদি ঘুরতে থাকে, তার যে গতি সেটাকে আমরা বলবো বৃত্তীয় গতি। যেমন আমরা দেখছি যে ধরো পৃথিবী, এই যে ধরো সূর্যের চারদিকে একটা কক্ষপথে কী হচ্ছে? পৃথিবী ঘুরছে, তাই তো?
পৃথিবী ঘুরছে, এখন পৃথিবী বা অন্যান্য গ্রহগুলো ঘুরছে, তাহলে এক্ষেত্রে এটাকে আমরা বলবো বৃত্তীয় গতি। এটা কিন্তু ঘূর্ণন গতি নয়। ঘূর্ণন গতি মানে ঘূর্ণন গতি আমরা কোনটাকে বলছি, ধরো পৃথিবী নিজের অক্ষের চারদিকে যে ঘুরছে, তাহলে একটা অ্যাক্সিসের সাপেক্ষে সে ঘুরছে, তখন সেটা হয়ে যাচ্ছে তোমার ঘূর্ণন গতি। আর বৃত্তীয় মানে কি, বৃত্তীয় মানে একটা বৃত্তাকার পথে ঘুরছে, ঠিক আছে, একটি বিন্দুকে কেন্দ্র করে তার চারদিকে বৃত্তাকার পথে ঘুরছে, তখন সেটাকে আমরা বলবো বৃত্তীয় গতি। তার কিছুটা কিন্তু বেসিক ডিফারেন্স রয়েছে। সূর্যের চারদিকে পৃথিবীর গতিকে আমরা বলবো বৃত্তীয় গতি, তবে প্রকৃতপক্ষে সূর্যের যে চারদিকের পৃথিবীর কক্ষপথটি সেটা কিন্তু উপবৃত্তাকার, মানে পুরোপুরি বৃত্তাকার নয়। বা আমরা যদি ধরো এরকম একটা দণ্ড নিলাম, এখানে একটা কী করলাম, মানে এটা একটা লাঠি নিলাম, এখানে একটা দড়ি দিয়ে একটা ধরো এরকম মাটিকে বা একটা টুক কিছু শক্ত জিনিসকে আমরা ঝুলিয়ে দিলাম, এবং এটাকে কী করলাম, ঘোরাতে শুরু করলাম, তাহলে এটা যে ফ্রিভাবে ঘুরছে, এটাও কিন্তু একটা বৃত্তীয় গতি হতে পারে। ওকে, এটাও কিন্তু একটা বৃত্তীয় গতি হতে পারে। তাহলে আমরা কি কি পড়লাম? আমরা পড়লাম চলন গতি, আমরা পড়লাম ঘূর্ণন গতি, আমরা পড়লাম মিশ্র গতি, এবং তার সাথে আমরা আরেকটা জিনিস পড়লাম, সেটা হচ্ছে বৃত্তীয় গতি। ঠিক আছে, তো চলন গতির ক্ষেত্রে আমরা দেখলাম যে একটা ট্রেন, সেটা যদি একেবারে সোজা চলছে, বা কোনো একটা বল সেটা আমরা উপর থেকে নিচে ফেলছি, এটা হয়ে যাচ্ছে চলন গতি। ঘূর্ণন গতি কি হচ্ছে, একটা লাট্টু ঘুরছে, যে লাট্টুটা ঘুরছে সেটা কি হচ্ছে, সেটা একটা অক্ষের সাপেক্ষে ঘুরছে, বা পৃথিবী যে আবর্তন করছে সেটাও একটা অক্ষের সাপেক্ষে তার চারপাশে আবর্তন করছে, এটা হচ্ছে ঘূর্ণন গতি। মিশ্র গতি মানে হচ্ছে চলন এবং ঘূর্ণন এই দুটো মিলিয়ে হয়ে যাচ্ছে কি মিশ্র গতি। তো মিশ্র গতি যেমন আমরা গাড়ির যে চাকা, সেই চাকা কি হচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মানে চলন হচ্ছে, তার সাথে ঘুরছে, সেটা হয়ে যাচ্ছে ঘূর্ণন। তাহলে হয়ে যাচ্ছে কি মিশ্র গতি। তারপরে বললাম আমরা বৃত্তীয় গতি। তো বৃত্তীয় গতি কি? বৃত্তীয় গতি মানে হচ্ছে যে পৃথিবীর চারদিকে যে সূর্যের চারদিকে যে পৃথিবী আবর্তন করছে, সেটাকে আমরা বলবো বৃত্তীয় গতি। ওকে, নেক্সট দেখো, এখানে কি আছে, বলছে যে সরল রৈখিক দোল গতি বা সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন কাকে বলে? উদাহরণ দাও। সরল দোল গতি, দেখো আমি কি করলাম, এখানে একটা ধরো এখানে মানে কোনো একটা বস্তুর ওপরে আমরা কি করলাম, একটা দড়ি দিয়ে কোনো একটা ধরো কিছু একটাকে ঝুলিয়ে দিলে, তুমি একটা বলকে ধরো ঝুলিয়ে দিলে, ঠিক আছে, এই বলটাকে ঝুলিয়ে এবার তুমি কি করলে, বলটাকে এই বরাবর ধরো টানলে, টেনে এখানে নিয়ে আসলে, এখানে নিয়ে এসে যদি তুমি ছেড়ে দাও, তাহলে কি হবে, এটা কিন্তু সোজা এদিকে দুলবে, এদিকে চলে যাবে, এখানে চলে যাবে, এখানে যাওয়ার পর কি হবে, আবার এখানে আসবে, আবার এরকম করে করে কি হবে, দুলতে থাকবে, এভাবে করে করে কি হবে, দুলতে থাকবে। ঠিক আছে, তা এই যে গতিটা, এটাকে আমরা বলবো সরল রৈখিক দোল গতি বা সিম্পল হারমোনিক মোশন। তোমরা দেখো যে ঘড়িগুলো আছে, সেই ঘড়ির মানে দোল ঘড়ি যেগুলো রয়েছে, সেই ঘড়িগুলোতে কি হয়, এরকম করে করে দুলতে থাকে, তাই না, দেখতে পাই আমরা। সংজ্ঞা কি আছে, কোনো কণা যদি নির্দিষ্ট সময় অন্তর বরাবর একই সরলরেখা বরাবর যাওয়া আসা করে, তবে তার গতিকে সরলরৈখিক দোলগতি বলা হবে। তাহলে এটা কি হচ্ছে, এটা সরলরৈখিক দোলগতি। ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কী হচ্ছে, রিপিট করছে, একই সরলরেখা বরাবর যাতায়াত করছে, একবার যাচ্ছে একবার আসছে, এটা হচ্ছে সরলরৈখিক দোলগতি। উদাহরণ কি, স্প্রিং থেকে ঝুলন্ত বস্তুর উলম্ব দোলন। আচ্ছা, এটা যেমন একটা বললাম, ধরো আচ্ছা সরল রৈখিক দোলগতি বলছে, তাই তো, ধরো আমি এখানে একটা স্প্রিং আছে, এটা একটা স্প্রিং আছে ধরো, সেই স্প্রিংটা কী হবে, স্প্রিং থেকে ঝুলন্ত বস্তুর উলম্ব দোলন মানে কি, এখান থেকে যদি আমরা কোনো একটা বস্তুকে ঝুলিয়ে দিই, ঠিক আছে, ধরো এটাকে যদি আমি টেনে দিই, তাহলে কী হচ্ছে, এই যে স্প্রিংগুলো কী হচ্ছে, ওপরের দিকে নিচের দিকে এরকম মানে দুলতে থাকবে। এটাকে যদি আমি ধরো টেনে ছেড়ে দিলাম, তাহলে কী হবে, এটা কিন্তু ওপরের দিকে নিচের দিকে এরকম করে, তোমরা যে শক অ্যাবজর্বার বলো না, শক অ্যাবজর্বার, অর্থাৎ তোমাদের যে গাড়ি আছে, সেই গাড়ির মধ্যে কিন্তু এই জিনিসটা থাকে, ঠিক আছে, শকার বলি আমরা, শকার। তো এক্ষেত্রে কিন্তু এটাও একটা সরল দোলগতি হয়ে যাচ্ছে।
ওকে, তাহলে আমরা বুঝলাম যে সরল রৈখিক দোল গতি যেটা, তো তোমরা এক্সাম্পল হিসেবে এটাই দিয়ে দেবে, নিচে যেটা রয়েছে তোমরা এটা দিয়ে দেবে অ্যান্সার হিসেবে, উদাহরণ হিসেবে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10-এ কী বলছে যে সরল রৈখিক দোলগতির বৈশিষ্ট্য লেখো। সরল রৈখিক দোলগতি যে রয়েছে তার বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথম যে বৈশিষ্ট্য আছে বলছে সরল দোলগতি হলো একটি সরল পর্যাবৃত্ত গতি। পর্যায়বৃত্ত মানে কি, যে এটা বারবার করে পূর্বের অবস্থায় ফিরে আসছে, তাই না? পর্যায়বৃত্ত মানে একই জিনিস বারবার হচ্ছে, তার জন্য বলছে এটা হচ্ছে একটা সরল পর্যায়বৃত্ত গতি। 2 নম্বর বলছে এক্ষেত্রে কণার উপর ক্রিয়াশীল বল অথবা কণাটির ত্বরণ সর্বদা কণাটির গতিপথের মধ্যবিন্দু অভিমুখী বা সাম্যাবস্থান অভিমুখী হয়ে থাকে। এটার মানেটা কি? দেখো, এক্ষেত্রে কণার উপর ক্রিয়াশীল বল, যে আমরা কোনো কণার ওপর, ধরো আমরা এখানে স্প্রিংয়ের যে এক্সাম্পলটা দিলাম, ঠিক আছে, স্প্রিংয়ের যে এক্সাম্পলটা দিচ্ছি আমরা, তো সেক্ষেত্রে কি হচ্ছে বলছে যে কণাটির ত্বরণ সর্বদা কণাটির গতিপথের মধ্যবিন্দু অভিমুখী হয়। বা আমরা সরল দোলগতির ক্ষেত্রে যদি দেখি জিনিসটা ভালো করে বুঝবে, এখানে ধরো জিনিসটা তো এরকম আছে, তো এই থেকে এভাবে করে আমাদের কি হচ্ছে, পুনরাবৃত্তি হচ্ছে। তাহলে এক্ষেত্রে কণার উপর ক্রিয়াশীল বল বা কণাটির ত্বরণ সর্বদা কণাটির গতিপথের অভিমুখে হচ্ছে। ধরো এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে গতিপথের মধ্যবিন্দু যদি বলি বা সাম্যাবস্থান যদি এখানে বলি আমরা, এর অভিমুখটা, এই যে বিন্দুটা, এর অভিমুখ কী হচ্ছে বারবার এখানে, বা এটা যখন এখানে উঠছে তখন এইদিকে বারবার কি হচ্ছে, এই যে সাম্যাবস্থা বা মধ্যবিন্দুর যে অভিমুখ, সেই অভিমুখ বরাবর কিন্তু হচ্ছে। আর বলা হচ্ছে যে এর গতিপথে এই গতিবিশিষ্ট কণার ওপর ক্রিয়াশীল বল অথবা কণাটির ত্বরণ মধ্যবিন্দু থেকে সরণের সমানুপাতি। সরণের সমানুপাতি মানে কি, তুমি যদি এই পয়েন্টটাকে, তুমি যদি এই যে দড়িটাকে, এটা যদি আরও যত উপরে উঠাবে তাহলে এটা তত এদিকেও বেশি যাবে। তার মানে তোমার সরণ যত এখান থেকে মধ্যবিন্দু থেকে তুমি যত দূরে নিয়ে যাবে, তাহলে তার কি হবে, তার সরণ যদি বেশি হয় তার গতিও কিন্তু বেশি হবে। ঠিক আছে, ক্রিয়াশীল বল অথবা কণাটির ত্বরণ মধ্যবিন্দু থেকে সরণের সমানুপাতি হবে। অর্থাৎ তুমি যদি এখান থেকে যত বেশি ডিস্টেন্সে নিয়ে যাবে তাহলে প্রযুক্ত বল বা ত্বরণের মানটাও কিন্তু বেশি হবে। ঠিক আছে, সমানুপাতি মানে হলো বেশি হলে বেশি হবে, কম হলে কম হয়ে যাবে। তো এই 3টে পয়েন্ট তোমরা মুখস্থ করে নেবে, লিখে নেবে। নেক্সট দেখো, এখানে তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন রয়েছে, যেমন বৃত্তীয় গতি আর হচ্ছে ঘূর্ণন গতির পার্থক্য, আর একটা রয়েছে চলন গতি এবং ঘূর্ণন গতির পার্থক্য। তোমাদের প্রথমে আমি এই প্রশ্নটার অ্যান্সার বলি, তারপরে আমি আগের প্রশ্নের অ্যান্সার বলছি। তো দেখো, চলন গতি এবং ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য কী, চলন গতি কাকে বলবো, ঘূর্ণন গতি কাকে বলবো, সেটা আমরা অলরেডি জানি। পার্থক্য দেখো, প্রথমত চলন গতি বলছে এই গতির ক্ষেত্রে একটি বস্তু সরলরেখা বরাবর গতিশীল হয়। আমরা জানি সেই বস্তুটা কী হয়, সরলরেখা বরাবর গতিশীল হচ্ছে, তাকে আমরা চলন গতি বলছি। আর ঘূর্ণন বা বৃত্তীয় গতি বলছে এখানে এই গতির ক্ষেত্রে একটি বস্তু বৃত্তাকার পথে গতিশীল হয়। ঠিক আছে, বৃত্তাকার পথে, সার্কুলার মোশন, বৃত্তাকার পথে গতিশীল হচ্ছে। দেখো, ঘূর্ণন গতিও কিন্তু এক প্রকারের, মানে ঘূর্ণন গতির মধ্যেই বৃত্তীয় গতি পড়ে যায় হিসাব মতো। যাই হোক, তাহলে এটা হচ্ছে বৃত্তাকার পথে গতিশীল হচ্ছে। নেক্সট কি বলছে, এই গতির ক্ষেত্রে একটি বস্তুতে অবস্থিত বিভিন্ন কণাগুলির সরণ সমান্তরালভাবে একই হয়। তো আমরা দেখেছি যে একটা বস্তু এখান থেকে এখানে আসছে, তাহলে এর যে কণাগুলো সেগুলো সরণ কিন্তু মোটামুটি সমান্তরালভাবে হচ্ছে। আর এই গতির ক্ষেত্রে একটি বস্তুর অবস্থিত বিভিন্ন কণাগুলির সরণ কিন্তু ভিন্ন হয়, প্রতি মুহূর্তে কিন্তু এদের চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রতি মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। 3 নম্বর বলছে চলন গতির ক্ষেত্রে, এক্ষেত্রে বস্তুর গতির অভিমুখ একই থাকে। আমরা দেখছি এই দিকে যাচ্ছে মানে এই বস্তুটার অভিমুখ একটা নির্দিষ্ট দিকে হচ্ছে, তাই তো? কিন্তু এক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে গতির অভিমুখ কিন্তু প্রতি মুহূর্তে পাল্টায়। গতির যে অভিমুখ, ডিরেকশান, সেটা কিন্তু প্রতি মুহূর্তে, যেহেতু সার্কেলভাবে ঘুরছে সেটা, তাহলে ঘুরলে কী হবে, প্রতি মুহূর্তে কিন্তু তার যে গতিবেগটা সেটা কিন্তু, অভিমুখটা তার চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রতি মুহূর্তে অভিমুখটা কী হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। 4 নম্বর পয়েন্ট দেখো, চলন গতির ক্ষেত্রে এক্ষেত্রে একটি বস্তুর অবস্থান সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। আচ্ছা, সময়ের সঙ্গে পরিবর্তিত হয় মানে কি, একটি বস্তুর অবস্থান অবশ্য সময়ের সাথে সাথে, ধরো এখানে ছিল বস্তুটা, আবার কি হচ্ছে, চলন মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে।
ঠিক আছে? তাহলে এখানে ছিল, তারপরে এখানে চলে আসলো, তারপরে ধরো আরও এগিয়ে আসলো। এরকম করে করে কিন্তু সময়ের সাথে সাথে অবশ্যই সেই বস্তুটা সামনের দিকে এগোতে থাকছে। ওকে, এবার দেখো বৃত্তীয় গতির ক্ষেত্রে বস্তুর অবস্থান সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় এবং ঘূর্ণন গতির ক্ষেত্রে একটি বস্তু নিজের অক্ষের সাপেক্ষে স্থানান্তরিত হয় না। এটা কি বলছে? বৃত্তীয় গতির ক্ষেত্রে বস্তুর অবস্থান সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। তো বৃত্তীয় গতি মানে কি? আমরা দেখি যে সূর্যের সাপেক্ষে যে পৃথিবী ঘুরছে সেটা হচ্ছে বৃত্তীয় গতি, এবং সেটা দেখো প্রতিনিয়ত কিন্তু তার দিক পরিবর্তন করছে। সময়ের সাথে সাথে কিন্তু তার যে গতির অভিমুখ সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে। আর ঘূর্ণন গতি মানে কি? ধরো একটা লাট্টু ঘুরছে, ঠিক আছে? একটা লাটিম ঘুরছে, তো সেক্ষেত্রে কি হয়? ঘূর্ণন গতির ক্ষেত্রে একটি বস্তু নিজের অক্ষের সাপেক্ষে স্থানান্তরিত হয় না। নিজের অক্ষের সাপেক্ষে সে বারবার করে ঘুরছে, তাহলে অক্ষটা কি হচ্ছে? ফিক্স থাকছে। তাহলে অক্ষের সাপেক্ষে সে কিন্তু স্থানান্তরিত হচ্ছে না, অক্ষের সাপেক্ষে সে কিন্তু এক জায়গায় ফিক্স রয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ঘূর্ণন গতি। এক্সাম্পল চলো, একটি বলের ওপর থেকে নিচের দিকে পড়ে যাওয়া, সেটাকে বলছে চলন গতি। আর বৃত্তীয় গতি হচ্ছে সূর্যের চারদিকে পৃথিবীর প্রদক্ষিণ, আর ঘূর্ণন গতি হচ্ছে পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণন। তার মানে এখানে আমাদের ঘূর্ণন এবং বৃত্তীয় দুটোকে একসাথে কভার করেছে, আর এটা হচ্ছে চলন গতি। ঠিক আছে, আশা করি তোমরা পয়েন্টগুলো বুঝেছো। এক এক করে তোমরা ভালো করে পড়ে নেবে, রিভিশন করবে, ঠিক আছে? নেক্সট দেখো, এইবার এই যে বৃত্তীয় গতি আর হচ্ছে যে ঘূর্ণন গতি, এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সগুলো কী কী আছে? তো বৃত্তীয় আর হচ্ছে ঘূর্ণন, তোমরা জানো বৃত্তীয় মানে কি? বৃত্তীয় মানে হচ্ছে সূর্যের চারদিকে যে পৃথিবী ঘুরছে সেটা হচ্ছে বৃত্তীয়, আর ঘূর্ণন মানে লাটিম ঘুরছে বা পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে চারদিকে ঘুরছে, সেটা হতে পারে। প্রথম যে পার্থক্যটা দিয়েছে, কোনো বস্তুকণা একটি বিন্দুকে কেন্দ্র করে তার চারদিকে বৃত্তাকার পথে ঘুরতে থাকলে ওই কণাটির গতিকে আমরা বৃত্তীয় গতি বলে থাকব। আর ঘূর্ণন মানে হচ্ছে একটি বস্তু যদি নিজের অক্ষের সাপেক্ষে চারদিকে বৃত্তাকার পথে ঘোরে তাহলে তার গতিকে আমরা বলবো ঘূর্ণন গতি, তাই তো? ঘূর্ণন গতি নিজের অক্ষের চারদিকে ঘুরবে এটা, আর এটা হচ্ছে বৃত্তাকার পথে ঘুরবে। বৃত্তীয় গতিতে বলছে যে এক্ষেত্রে একটি বস্তুর অবস্থান সময়ের সঙ্গে কিন্তু পরিবর্তিত হয়। আমরা অলরেডি দেখেছি যে সময়ের সাথে সাথে কিন্তু এর যে অবস্থান সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আর এটা কি বলছে? এক্ষেত্রে একটি বস্তু নিজের অক্ষের সাপেক্ষে স্থানান্তরিত হয় না, নিজের অক্ষের সাপেক্ষে সে কিন্তু একই জায়গায় ঘুরে যাচ্ছে, অক্ষের সাপেক্ষে। এক্ষেত্রে দেখো বৃত্তীয় গতির ক্ষেত্রে বলছে একটি বস্তুর গতির অভিমুখ প্রতি মুহূর্তে কিন্তু গতির যে অভিমুখ সেটা কিন্তু প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। আগেরটা ছিল অবস্থান, সময়ের সাথে সাথে অবস্থানটা পরিবর্তন হচ্ছে, তা সে যে জায়গাতে থাকছে সেখান থেকে সে অন্য জায়গায় শিফট করে যাচ্ছে, তাই না? এক জায়গা থেকে কী হচ্ছে? এখানে ছিল, তারপরে এখানে, তারপরে এখানে, তো এরকম কী হচ্ছে? শিফট হয়ে যাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। আর এটা বলছে গতির অভিমুখ প্রতি মুহূর্তে কিন্তু পরিবর্তন হচ্ছে, গতির অভিমুখ কী হচ্ছে? প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? আর এক্ষেত্রে বলছে যে সেটা একটু মুছে দিই, যা এখানে দেখো, এক্ষেত্রে একটি বস্তুতে অবস্থিত বিভিন্ন কণার গতির অভিমুখ প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়। একটি বস্তুতে অবস্থিত বিভিন্ন যে কণাগুলো রয়েছে সেই কণাগুলোর গতির অভিমুখ কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে। আর এখানে কি বলছে? উদাহরণ হিসেবে বৃত্তীয় গতি, পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনের আবর্তন, পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনের যে আবর্তন সেটা হচ্ছে বৃত্তীয় গতি, আর পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে যে ঘুরছে সেটা হয়ে যাচ্ছে ঘূর্ণন গতি, ঠিক আছে? তো দেখো, তোমাদের আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, বল এবং গতি, ফোর্স অ্যান্ড মোশন, একদম বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম। তো আমরা এখানে অনেকগুলো পয়েন্ট পড়েছি। প্রথমত আমরা স্থিতি সম্পর্কে পড়েছি, তাই তো? তারপরে আমরা গতি সম্পর্কে পড়েছি, আবার গতি, পৃথিবীতে পরম স্থির বা পরম গতি বলে কিছু নেই সেটা আমরা দেখেছি। তারপরে পড়েছি আমরা চলন গতি, ঘূর্ণন গতি, তারপরে হচ্ছে মিশ্র গতি আমরা পড়লাম। তারপর কি বলেছি আমরা? মিশ্র গতির পরে আরেকটা হচ্ছে বৃত্তীয় গতি পড়েছি। তারপর হচ্ছে আমরা পড়লাম সরলরৈখিক দোল গতি,
সরল রৈখিক যে দোলগতি হয় সেই সরল রৈখিক দোলগতি এবং তার যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা পড়েছি। তারপর আমরা পার্থক্য পড়লাম চলন এবং ঘূর্ণন বা বৃত্তীয় গতির মধ্যে পার্থক্য পড়েছি। আরেকটা যে ঘূর্ণন গতির সাথে আমাদের বৃত্তীয় গতির কী কী পার্থক্য সেগুলো আমরা জেনেছি। ওকে, নেক্সট যে ক্লাসটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ সেই চ্যাপ্টারে তোমাদের একেবারে ফুল মানে এই চ্যাপ্টারের মেন কনসেপ্টগুলো আমাদের কাজে লাগবে। বেগ, দ্রুতি, ত্বরণ, মন্দন, ঠিক আছে, এগুলো, তারপরে দূরত্ব, সরণ, এগুলো সম্পর্কে পুরো ডিটেলস এবং তার সাথে যে অঙ্কগুলো আসে, যে অঙ্কগুলো পরীক্ষায় আসে, সেগুলো সম্পর্কে আমাদের কিন্তু ভালো করে জানতে হবে, সেগুলো ভালো করে আমাদের শিখতে হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও, ফ্রেন্ড সার্কেলের সাথে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিও। তো তোমাদের জন্য, সকলের জন্য শুভকামনা, তোমরা আপকামিং পরীক্ষা খুব ভালো দাও, এটাই চাই। তো ততক্ষণে নেক্সট ভিডিও আসুক, ততক্ষণে তোমরা প্রত্যেকে ভালো থাকো।